পাথরকোটা গ্রামে আমার নানার বাড়ি। মাসখানেক আগের কথা। ছোট মামার মেয়ের বিয়েতে নানা সবাইকে দাওয়াত করলেন। আমি তখন ঢাকায় ছিলাম। পড়াশোনার চাপে প্রায় 4-5 বছর ধরে নানা বাড়িতে আর যাওয়া হয়নি। পরীক্ষা শেষ, কলেজেও তেমন কোনো ক্লাস হচ্ছে না, তাই আমি আমার বন্ধু মিজানকে নিয়ে বেরিয়ে পড়লাম নানা বাড়ির উদ্দেশ্যে। মিজানের বাড়ি ঢাকা শহরেই, তাই তো তাকে গ্রামের সৌন্দর্য দেখাতে নিয়ে যাচ্ছি নানা বাড়িতে। টিকিট কেটে দুজন স্টেশনে বসে আছি, কিন্তু ট্রেন আসার কোনো নামই নেই। অলরেডি 30 মিনিট পার হয়ে গেছে, তারপরেও ট্রেনের কোনো পাত্তা নেই। তাই মিজানকে বসিয়ে রেখে আমি গেলাম টিকিট ম্যানের কাছে। এই যে শুনছেন? জি আজ্ঞা, বলুন। ট্রেন আসার কথা তো দুপুর 3টায়, এখন বাজে 3টা 30। এখনও ট্রেনের কোনো হুদিস নেই। আপনি কি বলতে পারেন ট্রেন আসতে আর কত লেট হবে? দেখুন ভাই, এটা ট্রেন স্টেশন, ট্রেন আসতে লেট করতেই পারে। আমি এখন কিভাবে বলবো যে কতটা লেট করতে পারে? গিয়ে অপেক্ষা করুন, সময় হলে ট্রেন ঠিকই চলে আসবে। লোকটির কথা শুনে আমার একদম ভালো লাগছিল না, তাই সেখানে আর এক মুহূর্ত দেরি না করে মিজানের কাছে এসে বসে পড়লাম। কি বললো? কি আর বলবে, পেচুক লোক একটা। বলছে আরও অপেক্ষা করতে, সময় হলে নাকি ট্রেন ঠিকই চলে আসবে। আচ্ছা, তুই এত চিন্তা করিস না, ট্রেন ঠিকই চলে আসবে। আর হালকা একটু দেরি হলে এমন বা কী বা হবে? চিন্তা করছি ট্রেন লেট করলে গ্রামে পৌঁছতে রাত হয়ে যাবে। এতদিন পরে গ্রামের দিকে যাচ্ছি, দিনের বেলা গেলে তো ভালোই হতো। তাছাড়া গ্রামের রাস্তাঘাটও তেমন একটা ভালো নয়, শেষমেশ দেখা যাবে গাড়ি পাবো না, হেঁটেই বাড়ি যেতে হবে। প্রায় 4টে নাগাদ ট্রেন স্টেশনে আসলো। আমরা দুজনে গবগির একটি সিটে বসে পড়লাম। ট্রেন চলতে লাগলো। ট্রেনের জার্নিটা বেশ মজার, কিন্তু সমস্যা হলো ট্রেন আসতে লেট করে বেশিরভাগ সময়। প্রায় সন্ধ্যা 7টা নাগাদ স্টেশনে এসে পৌঁছালাম। সন্ধে বললে ভুল হবে, শীতের মধ্যে সন্ধ্যা 7টা মানে অন্য সময় রাত 9টা। চারিপাশটা বেশ অন্ধকার। আমি এদিক সেদিক তাকিয়ে গাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু যা ভেবেছিলাম তাই। আশেপাশে গাড়ি তো দূরের কথা, একটি মানুষ পর্যন্ত নেই। কিরে দোস্ত, আশেপাশে তো কোনো গাড়ি ঘোড়াই দেখতে পাচ্ছি না। তাই তো দেখছি। তোকে বললাম না, রাত হলে গাড়ি পাওয়া সম্ভব হবে না। তাহলে এখন কি করবি? কি আর করার, এখন পায়ে হেঁটে যেতে হবে। তবে চিন্তা করিস না, বেশি পথ নয়, এই ধর 30 মিনিট হাঁটলেই চলবে। দুজনে হাঁটতে লাগলাম গ্রামের ভেতরের রাস্তা দিয়ে। চারিপাশে ঘর বাড়ি, কিন্তু একটাও মানুষ বাড়ির বাইরে নেই। হাঁটতে হাঁটতে বাড়িগুলো ছেড়ে একটি ফাঁকা রাস্তায় চলে আসলাম। রাস্তাটির দুই পাশে শুধু ফসলের মাঠ। এই মাঠের নাম তেপান্তরের মাঠ। মাঠে এখন কোনো ফসল নেই, এ সময় জমি কিছুদিন ফাঁকাই পড়ে থাকে। মাঠের পাশের এই রাস্তা ধরে গেলে বেশ খানিকটা সময় লাগবে, কিন্তু যদি মাঠের মধ্য দিয়ে যাই তাহলে 10 মিনিটের মধ্যেই বাড়ি যেতে পারবো। মিজান, এই মাঠের মধ্য দিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। চল মাঠের মধ্য দিয়ে তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। দুজনে এবার মাঠের মধ্য দিয়ে হাঁটতে লাগলাম। চারিদিকে অন্ধকার ঢেকে আছে, মাঝে মধ্যে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। ডাক শুনে বোঝা যাচ্ছে শিয়ালগুলো আমাদের আশেপাশেই আছে। হাঁটতে হাঁটতে দেখলাম মাঠের মধ্যে ছোট্ট একটা কুটির। দেখে বোঝাই যাচ্ছে এখানে কেউই থাকে না। এমন সময় হঠাৎ আমাদের সামনে একটি শিয়াল এসে দাঁড়িয়ে পড়ল। শিয়ালটি এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তার লাল লাল দু চোখ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। আমার জানা মতে রাতে পশুদের চোখ জ্বলে, কিন্তু তার লাল চোখ বলেই দিচ্ছিল যে এটা কোনো শিয়াল হতেই পারে না। দুজনে ভয়ে সেখানে একদম ঠায় দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ করে খেয়াল করলাম বাড়িতে আলো জ্বলে উঠল। আলো জ্বলে উঠতেই শিয়ালটি ভয়ে দৌড়ে পালালো। আমরা যেন প্রাণ ফিরে পেলাম, কিন্তু আবার খানিক বাদে দেখলাম আলোটি নিভে গেল। এরপরে কুড়ে ঘরের ভেতর থেকে একটি শাড়ি পরা মেয়ে বেরিয়ে এসে
দরজার সামনে বসে কাঁদতে লাগলো। আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব চুপচাপ দেখছিলাম। অন্ধকারের মধ্যে মেয়েটিকে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে আমার অনেক খারাপ লাগছিল, কিন্তু সাহায্য করতেও বেশ ভয় করছিল, কারণ এরকম মাঠের মাঝখানে বাড়ি, তার মধ্যে আবার একা একটা মেয়ে মানুষ। তখন হঠাৎ করে আমার পাশ থেকে মিজান বলে উঠল, কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? মেয়েটি মিজানের কথার কোনো জবাব না দিয়ে ঘরের মধ্যে চলে গেল। আর তখনই দেখি বাড়িটি হঠাৎ কোথায় যেন উধাও হয়ে গেল। পুরোটা মাঠ জুড়ে আর কিছুই নেই। আমরা দুজনে ভয়ে ভয়ে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে নানা বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ি। দরজায় জোরে জোরে নক করতেই ভেতর থেকে নানা এসে দরজাটি খুলে দিল। আমি আর মিজান হাঁপাতে হাঁপাতে ঘরের ভিতরে ঢুকলাম। কি রে সৈকত, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছ কেন? নানা ভাই, ভূত দেখেছি। এরপরে আমি নানাকে সব কিছু খুলে বলি। আমাদের কথা শুনে নানা বলল, আসলে বেশ কয়েক বছর আগে শহর থেকে এক নবদম্পতি এই গ্রামে থাকতে আসে। আসলে দুজনে ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করে এখানে পালিয়ে থাকতে এসেছিল। তেপান্তরের মাঠে 2 শতক জমি কিনে তারা সেখানে একটি কুটির বানিয়ে সংসার করছিল। দিব্যি চলছিল তাদের দিন, কিন্তু হঠাৎ একদিন সকালে তাদের দুজনের লাশ পাওয়া গেল তাদের ঘরের সামনে। দেখে বোঝা যাচ্ছিল কেউ তাদের কুপিয়ে মেরেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্ত পড়েছিল। পুলিশও এসেছিল, কিন্তু খুনের কারণ বা খুনির কোনো খোঁজ পাওয়া যায় না। মাঠের মধ্যে বাড়ি হওয়ায় আশেপাশে শুধু ফসলি জমি ছাড়া আর কোনো ঘর বাড়ি ছিল না, তাই আমরাও কিছু জানতে পারিনি। এখন ওখানে আর কোনো বাড়ি নেই। গ্রামের সবাই বাড়িটি ভেঙে চুরে নিয়ে গেছে। কিন্তু শোনা যায় মাঝে মধ্যেই রাতে সেই বাড়িতে একটি মেয়েকে দেখতে পাওয়া যায়। সে দরজায় বসে বসে কাঁদে, ঠিক যেমনি তোমরা দেখেছ। চিন্তা করো না, কিচ্ছু হবে না। হ্যাঁ, এখন যাও, রাতের খাবারটা খেয়ে নাও। সেদিন রাতে দুজনে ঘুমিয়ে পড়ি, কিন্তু পরের দিন সকালে ঘুম ভাঙতেই আমি তেপান্তরের মাঠে চলে যাই। কিন্তু দেখি সত্যি সত্যি সেখানে কোনো বাড়ি নেই, পুরো মাঠ একদম ফাঁকা। আমি জীবনের প্রথম এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছি। নিজের চোখে এমন কিছু দেখলাম যা নিজের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। এই গল্পটি যদি অন্য কেউ আমাকে বলতো তাহলে ভাবতাম হয়তো মিথ্যা বলছে, কিন্তু নিজে চোখে যেটা দেখলাম সেটা কি করে মিথ্যে হয়? দিনের শুরুতে ঘুম ভেঙে যখন জানালা দিয়ে বাইরে তাকালাম, তখনই কেমন যেন সন্ধ্যার অনুভূতি মনে হলো। চারদিকে ঘন কালো মেঘে আকাশ আবৃত। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম কোন দিক দিয়ে যে বাতাস বইছে তা ঠিক বুঝতে পারছি না। তবুও জানালার দিকে মুখটা বাড়িয়ে দিয়ে সে বাতাসটা উপভোগ করতে লাগলাম। এরই মাঝে বিকট শব্দ করে আকাশের বুক চিরে অঝোরে বৃষ্টি শুরু হলো। সামনের গাছগুলোকে দেখে মনে হচ্ছে কে যেন খুব যত্ন করে তাদেরকে গোছল করিয়ে দিচ্ছে। ঘড়ির কাঁটা বলছে বেলা গড়িয়েছে বেশ, কিন্তু বেলা ঠিক যেখানে ছিল পরিবেশ দেখে মনে হচ্ছে সেখানেই রয়েছে। তবে এর মধ্যেই বৃষ্টি তার গতি কমিয়েছে। একটুখানি রোদের দেখা মিললেও তা খুবই ক্ষণিকের জন্য। কিছুক্ষণের মধ্যেই কালো মেঘলা আবারও ছড়িয়ে পড়ল আকাশের কোলে। তাই অন্ধকার হয়ে আসছে চারদিক। ফুল গাছের টবগুলো জলে পরিপূর্ণ হয়েছে, পাতাগুলো গাঢ় সবুজ রং পড়েছে। এরই মাঝে ঝমঝম করে নেমে এলো বড় বড় ফোঁটার বৃষ্টি। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হলো। বৃষ্টি আর কিছুতেই ধরল না। কখনো কখনো একটু সময়ের জন্য বৃষ্টি তার গতিকে কমিয়েছে ঠিকই, কিন্তু একেবারে শান্ত হয়নি। সারাটা দিন আমার এভাবেই কেটে গেল। ভাবলাম এখন একটু ঘুরে ফিরে বাজার থেকে হেঁটে আসি। ও দাদা,
বাজার ছেড়ে রাস্তার ধারে বসে পড়েছো দেখছি। বাজারে কি আজকাল বেচা বিক্রি হয় না নাকি? কি আর কমু বাবু, আমরা গরিব মানুষ, এই মাছের উপর ভরসা কইরেই আমাগো জীবন চলে। নিজের প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও মাছ নদীতে যাইয়া মাছ মারি, দুইটা ভালো পয়সা উপার্জন করার জন্য। কিন্তু আজ 2-3 দিন যাবৎ বৃষ্টি থাকায় বাজারে তেমন ক্রেতাই নাই। এমনে চলতে থাকলে আমাগো খাওয়ানি বন্ধ হইয়া যাইব। আচ্ছা দাদা, আমাকে বেশি করে কিছু মাছ দিয়ে দাও দেখি। জি জি বাবু, দিচ্ছি, এখনই দিচ্ছি। মাছওয়ালার খুশি দেখে নিজের কাছেও খুব ভালো লাগছে। এই বর্ষা বাদলের সময় ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছের স্বাদ যেন অমৃত। তাই আর মাছগুলো কোনোভাবেই রেখে আসতে পারলাম না। কি ব্যাপার, কুকুরগুলো এত ডাকছে কেন? একবার পিছনে ঘুরে দেখি তো। পিছনে ঘুরতেই দেখি এক লোমহর্ষ ঘটনা। কুকুরের মতো দেখতে কিছু প্রাণী, তাদের চোখগুলো একদম লাল, লাভার মতো জ্বলজ্বল করছে। দ্রুত এই কুকুরগুলো আমাকে ঘিরে ফেলল। কুকুরগুলোকে এড়িয়ে বাড়ি ফেরার জন্য এত চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে বাধ্য হয়েই লাঠি দিয়ে কুকুরগুলোকে আঘাত করতে লাগলাম। সব কুকুরগুলো চলে গেলেও একটি কুকুরের বাচ্চা কিছুতেই আমার হাতের মাছগুলো ছাড়ছিল না। তাই একটু জোরে সোরেই একঘা দিয়ে বসলাম। সাথে সাথেই বিকট শব্দ করে ভয়ঙ্কর কুকুরের বাচ্চাটি ওখানেই মারা গেল। কিন্তু ক্ষণিকের মধ্যেই ঘূর্ণিঝড়ের মতো ঝড় শুরু হলো। আমি দৌড়ে বাড়িতে আসতে লাগলাম। মাঝ রাস্তা পর্যন্ত আসতেই কেমন জানি ওপাশ থেকে বিচিত্র প্রাণীর কান্নার আর্তনাদ ও হুঙ্কার ভেসে আসছিল। তবে আমি কোনো মতে বাড়ি এসে পৌঁছালাম। কি হয়েছে বাবা? তোকে কেমন জানি একটা দেখা যাচ্ছে। কোথায়? না মা, কিছুই তো হয়নি। তুমি বরং এই মাছগুলো নাও। রাতে গরম গরম ভুনা খিচুড়ির সাথে টাটকা মাছ ভাজা কিন্তু চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। মাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না, তাহলে শুধু শুধুই চিন্তা করবে। আজ কুকুরগুলো হঠাৎ এত বেশি চিৎকার চেঁচামেচি করছে কেন? জানালাটা খুলে দেখি তো কি হয়েছে। জানালাটা খুলতেই আমার চোখ কপালে উঠে গেল। এ তো সেই কুকুরগুলোই, চোখগুলো লাভার মতো লাল। এই কুকুরগুলো আমার বাড়ি চিনল কিভাবে? আর এগুলো আমার পিছুই বা নিল কেন? পরক্ষণেই মা মাছগুলো নিয়ে নদীতে যেতে লাগলো। আর ক্ষণিকের মধ্যেই কুকুরের মতো দেখতে প্রাণীগুলো কেমন যেন হাওয়ার সাথে অদৃশ্য হয়ে গেল। আরে, এমন শব্দ আসছে কোথা থেকে? এখানে তো আমি ছাড়া আর কেউই নেই। আবারও শব্দ হচ্ছে না? মনে হচ্ছে কোনো প্রাণী ঘাস চাবাচ্ছে। এটা তো লিটনের গরু মনে হচ্ছে। লিটনটা একদম দায়িত্ব জ্ঞানহীন। এত রাতে কেউ গরু ছেড়ে রাখে, তাও আবার অন্যের ফসলের জমিতে। একদম ফসলের 12টা বাজিয়ে দিবে। দেখি তো গরুটাকে ফসলের মাঠ থেকে তাড়ানো যায় কিনা। এ কি, লিটন নাকি রে? কথা বলছিস না কেন? দাঁড়া বলছি। তুই জঙ্গলের ভিতরে কেন যাচ্ছিস? গরু নিয়ে বাড়ির দিকে যাবি তো? কি ব্যাপার, কি হচ্ছে এগুলো? কোনো এক অদৃশ্য শক্তি আমাকে ঝোপের ভিতর টেনে নিয়ে যাচ্ছে। আমাকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে মনে হয়। এ কে আছো? ধরো আমাকে। কেউ একজন ঝোপের ভিতর নিয়ে যাচ্ছে আমাকে। মা, কি হয়েছে তোমার? কোথায়? এখানে তো কেউ নেই। ওই ঘটনার পর থেকে মা খুবই অসুস্থ হয়ে পড়ে। মায়ের দেখাশোনার জন্য ভাগ্নেকে বাড়িতে এনেছি। আজ 7 দিন হয়ে গেল, তাও মায়ের কোনো উন্নতি হলো না। আয় কামাল, আয় আয় বলছি। কেউ মনে হলো আমাকে ডাকলো। জানলার দিক থেকে মনে হচ্ছে আওয়াজটা আসছে। কোথায়? এখানে তো কেউই নেই। মনের ভুল হবে হয়তো। এত রাতে কাকগুলা এভাবে ডাকছে কেন?
মামা বলেছিল একা একা বাইরে না যেতে, কিন্তু এই কাকের ডাক তো কিছুতেই থামছে না। আমি বরঞ্চ কাউকে কিছু না বলে একবার বাইরে যেয়ে দেখে আসি কি হয়েছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। কামাল কাউকে কিছু না বলে একাই বাইরে চলে গেল। কিন্তু বাইরে যাওয়ার পর সে কোনো কাকই দেখতে পেল না। তবে হারিকেন হাতে কোনো এক ব্যক্তি তাকে ইশারায় ডাকছে। তার ইশারায় সাড়া দিয়ে লোকটির পিছু নিতে নিতে একটি ঝোপের কাছে গিয়ে পৌঁছালো কামাল। আর তখনই কামাল বুঝতে পারলো এতক্ষণ যা হয়েছে তা সজ্ঞানে হয়নি। কামাল ভয়ে কাঁপতে শুরু করলো। এ আমি কোথায় এসে পৌঁছালাম? ক্ষণিকের মধ্যেই আমি খেয়াল করলাম হারিকেন হাতে লোকটি হাওয়ায় মিশে যাচ্ছে, কিন্তু কিছু অদ্ভুত প্রাণী আমার দিকে এগিয়ে আসছে। প্রাণীগুলো অল্প সময়ের মধ্যে আমাকে ঘিরে ফেললো। তখন আমি খুব কাছ থেকে দেখতে পেলাম প্রাণীগুলোকে, দেখতে ভয়ঙ্কর কুকুরের মতো। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম, আর তখনই ঝোপের পাশে রাস্তায় কিছু মানুষের উপস্থিতি বোঝা গেল। সাথে সাথে প্রাণীগুলো কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল। তখনই আমি দৌড়ে বাড়ি এসে পৌঁছালাম প্রাণ হাতে নিয়ে। কামাল, তুই এত রাতে কোথায় গিয়েছিলি? মামা, কিছু কুকুরের মতো ভয়ঙ্কর প্রাণী আমাকে তাড়া করেছিল। তারপর কি হলো? আমার আর কিছুই মনে নেই মামা। কামাল আর কিছু বলতে না পারলেও আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। সে রাতে বাচ্চা কুকুরটিকে ভুলবশত মারার পর থেকেই আমার পরিবারে বিভৎস বিপর্যয় নেমে আসে। প্রথমে মা, এখন ভাগ্নেও অসুস্থ হয়ে পড়েছে। আমার মাথায় কাজ করছে না, কি করব এখন আমি? মা আর কামালের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। মনে হচ্ছে এ রাতেই কিছু একটা হয়ে যাবে। তাই আমি তড়িঘড়ি করে হুজুরের সন্ধানে বেরিয়ে পড়লাম। তোমরা যদি এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে চাও তাহলে এখনই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা দ্বিতীয় পর্বটি নিয়ে আসব। তোমরা যদি কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে এখনই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের মেইল অ্যাড্রেসে যোগাযোগ করো। আর তোমরা যদি আমাদের গল্পের আপডেট পেতে চাও তাহলে চোখ রাখো হ্যালো কার্টুনের ফেসবুক পেজে।